আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম সবাইকে আমাদের নতুন আরেকটা ক্লাসে। প্রিভিয়াস ক্লাসে আমরা দেখেছিলাম এখানে অনেকগুলো সফটওয়্যার, এই প্রত্যেকটা সফটওয়্যার সম্পর্কে একটু ধারণা নিয়েছে। এটা কিভাবে কাজ করে, কোন কোন পারপাস আমরা এগুলো ইউজ করতে পারি, এটার ফাংশনটা কি, কোন মেকানিজমে কাজ করে, এইগুলো সম্পর্কে একটা ওভারভিউ জেনেছে। আজকের ক্লাসে আমরা আর্টিকেল রাইটিং এর উপর মেইনলি ফোকাস করব। আর এক্ষেত্রে তিনটা সফটওয়্যারকে কভার করা ট্রাই করব। প্রথমটা হচ্ছে বারেন্ডার, প্রথমটা করব হচ্ছে আমরা কুইলবোর্ড যেটা আছে এটা, যেটা প্যারাফ্রেজিং একটা টুল। নেক্সট আমরা দেখব হচ্ছে এনোট সফটওয়্যার, যার মাধ্যমে যে কোনো ধরনের রেফারেন্স ইনপুট আমরা দিতে পারি। আরেকটা হচ্ছে গ্রামারলি, যার মাধ্যমে গ্রামার কারেকশন করা যায়। অর্থাৎ এই তিনটা সফটওয়্যারের হেল্প নিয়ে আজকে আমরা একটা পেপার লেখা ট্রাই করব। তবে আমরা তো পুরোটা তো লিখতে পারবো না, জাস্ট আমরা কিছু একটা অংশ দেখাবো, যার ফলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে লিখতে হয়। আর এটা বুঝতে পারলেই হয়ে যাবে আপনাদের, এর থেকে বেশি কিছু আই থিঙ্ক দরকার হবে না প্রাইমারিলি। এখন এটা করার জন্য প্রথমে আমরা যাব হচ্ছে গুগল স্কলার। আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে, রাইট? গুগল স্কলার, কারণ গুগল স্কলার হচ্ছে এমন একটা সার্চ ইঞ্জিন যেখানে আমরা সব ধরনের পেপার পেয়ে যাই। আপনি যে ব্যাকগ্রাউন্ডেরই হন না কেন, সায়েন্স, কমার্স, আর্টস বা কোনো স্পেসিফিক মেজর সাবজেক্ট, কোনো প্রবলেম নেই, আপনি ইউজ করবেন গুগল স্কলার। কারণ এক্ষেত্রে আপনি বেশ এক্সট্রা কিছু বেনিফিট পাবেন, যেটা হয়তো অন্য কোথাও পাবেন না। আমরা একটা সহজ একটা টপিক নেই, যাতে আমাদের জিনিসটা বুঝতে সুবিধা হয়। সাপোজ আমরা দেখতে চাই হচ্ছে লিভার ক্যান্সার নিয়ে কোন একটা কাজ, লিভার ক্যান্সার, আর এর সাথে আমরা দেখতে চাই হচ্ছে তার লাইক প্রিভেনশন, ওকে, বা ট্রিটমেন্ট বা ডায়াগনোসিস, যে কোনো একটা কিছু। একটা কাজ করি, আমরা ডায়াগনোসিস এটা একটু দেখি। কোন কোন প্রসেস ফলো করে আমরা ডায়াগনোসিস করতে পারি লিভার ক্যান্সারটা। অর্থাৎ একটা পেশেন্টের যদি লিভার ক্যান্সার হয়, তাহলে কোন কোন মেথড অ্যাপ্লাই করে আমরা এটা বুঝতে পারি বা ডক্টর বুঝতে পারে যে তার লিভার ক্যান্সারটা হয়েছে। সো ডায়াগনোসিস ডায়াগনোস ডায়াগনোসিস মিনস হচ্ছে যে একটা প্রসেস যার মাধ্যমে আমরা ডিটেক্ট করি এক্সাক্ট রিজনটা কি। যদি আমরা ডায়াগনোসিস করতে পারি, সেক্ষেত্রে খুব ইজিলি ট্রিটমেন্টটা করা পসিবল। অ্যাকচুয়ালি ডক্টরের কাজ কিন্তু দুইটা, এক হচ্ছে ডায়াগনোসিস করা, আর সেকেন্ড হচ্ছে তার অ্যাগেনস্টে ট্রিটমেন্ট দেয়া। ওকে, আপনি যদি এক্সাক্ট রিজনটা জানতে পারেন কেন লিভার ক্যান্সার হয়েছে, তাহলে কিন্তু আপনি ওইটার অ্যাগেনস্টে ট্রিটমেন্টও দিতে পারবেন খুব আর্লি। আর আপনি যদি ঠিক মতো রোগ ধরতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু প্রপার যে ট্রিটমেন্ট ওইটা আপনি দিতে পারবেন না। লাইক যদি একটু বলি সহজ করে, লিভার ক্যান্সার অনেকগুলো কারণে হতে পারে। ধরে নিচ্ছি তার মধ্যে কিছু ভাইরাস এর জন্য দায়ী, কিছু ব্যাকটেরিয়া হতে পারে, এরপর কিছু আপনার এক্সটার্নাল ইস্যু থাকতে পারে, কিছু জেনেটিক ইস্যু থাকতে পারে, অর্থাৎ যেটা উত্তরাধিকার সূত্রে আপনি পেয়েছেন। কিছু হতে পারে আপনার লাইফ স্টাইলের কারণে, যেমন আপনি হয়তো অনেক বেশি ওয়াইন আপনি ড্রিঙ্ক করেন, মানে খান, বা যেটাকে বাংলায় বলি মদ। সো ওইটা কি করতে পারে, লিভারের যে সেলগুলোকে ড্যামেজ করে দিতে পারে। অর্থাৎ অনেকগুলো কারণ কিন্তু থাকতে পারে। এখন আপনার যদি লিভারটা কোনো প্রবলেম হয় বা লিভার ক্যান্সারটা যদি হয় কোনো একটা ভাইরাসের কারণে, সেক্ষেত্রে ওই ভাইরাসটাকে কিল করার জন্য আপনাকে ট্রিটমেন্ট দিতে হবে, অ্যান্টিভাইরাল ড্রাগ দিতে হবে। যদি কোনো ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে, তাহলে অ্যান্টিবায়োটিক দিতে হবে। ওকে, অর্থাৎ আপনি আগে বোঝার চেষ্টা করবেন যে কোন কারণে এটা হয়েছে, দেন ওইটার অ্যাগেনস্টে আপনি ট্রিটমেন্টটা দিবেন। সো এটা হচ্ছে মূলত ডায়াগনোসিস করা লিভার ক্যান্সারের জন্য। জাস্ট আমরা একটা প্রাইমারিলি একটা ধারণা আমরা পেলাম। এখন আমরা একটু শুরু করি। যেমন ধরেন আমরা এই পেপারটা চাইলে নিতে পারি, এটা 2023 সালে পাবলিশ হয়েছে, এটা হচ্ছে 2018 সালে, এটা 2016, এটা 2025। দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে। আর এটা হচ্ছে 2022 সালে, এটা 2015, 2023, 2023, 2016।
এখন আমরা চাই 2020-এর থেকে শুরু করে তার পরের যে পেপার আছে সেগুলো আমরা নিব, অর্থাৎ আপডেট পেপারগুলো নিব। 20-এর আগে যেগুলো পাবলিশ হয়েছে অর্থাৎ 2018-19 বা এর পরে এর আগে যে পেপারগুলো হয়েছে ওগুলো আমরা নিব না, কারণ ডে বাই ডে ইনফরমেশন চেঞ্জ হচ্ছে, ডায়াগনস্টিক যে প্রসিডিওর আছে এটাও চেঞ্জ হচ্ছে, ট্রিটমেন্ট চেঞ্জ হচ্ছে। দ্যাটস ওয়াই আমাদেরকে আপডেট যে পেপার আছে সেগুলো পড়তে হবে। তো এটা করার জন্য কাস্টম রেঞ্জে গিয়ে আপনি এই জায়গা থেকে সালটা সিলেক্ট করে পেপারটা সার্চ করবেন। অর্থাৎ 2020 আমরা দিয়েছি, এখন 2020 থেকে শুরু করে 2026, আজকে 2026-এর অক্টোবরের 19 তারিখ, আজকে পর্যন্ত যতগুলো পেপার পাবলিশ হয়েছে আর পেপারগুলো যদি গুগল স্কলার থেকে থাকে তাহলে শো করবে। আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ অনেকগুলো পেপার, প্রায় 2 লক্ষের মতো পেপার আমরা এখানে পেয়েছি। এখন এতগুলো পেপার আপনার তো পড়া পসিবল না, সেক্ষেত্রে আপনি চাইলে এটাকে আরও কিছুটা কমাতে পারেন, অর্থাৎ 2020 না নিয়ে আপনি 2022 নিতে পারেন। 2022-এর থেকে পরবর্তী পেপারগুলো হয়তো চলে আসবে। ওকে, ডিপেন্ড করে। সো এইভাবে তো পেপার আপনি সার্চ করলেন। এখন ধরে নিচ্ছি যে আপনি এই জায়গা থেকে এই পেপারটা নেবেন, এই যে এইটা। ওকে, আপনি এটা ক্লিক করবেন। এটা হচ্ছে এমডিপি এর একটা পেপার। এমডিপি হচ্ছে একটা পাবলিশার। এই পাবলিশার আন্ডার অনেকগুলো জার্নাল আছে, প্রায় 400-এরও বেশি, আগে ছিল প্রায় 418টা এরকম। এটা কখনো বাড়ে কখনো কমে। যখন আমাদের পাবলিশারের উপর ক্লাস থাকবে তখন আমরা এখানে বেশ কিছু ডিসকাশন নিয়ে আসবো, যাতে করে আপনারা এটা বুঝতে পারেন যে জার্নাল কি, পাবলিশার কি, ইন্ডেক্সিং কি। ওকে, এই বিষয়গুলো তখন হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। আর আমি দেখি আমার একটা প্ল্যানিং আছে, আমি হয়তো একটা ক্লাস আপলোড করব, ক্লাসটা শর্ট করে আপলোড করব। এটা একটা কম্পারিজন লাইক জার্নাল, পাবলিশার আর হচ্ছে ইন্ডেক্সিং কোম্পানি, এই তিনটার একটা কম্বিনেশন করে একটা ক্লাস আপলোড করব, খুব শর্ট করে, হয়তো 8 থেকে 10 মিনিট বা প্লাস মাইনাস হতে পারে। ওইটার মধ্যে মোটামুটি বোঝানো ট্রাই করবো যে ওটা আমাদের ইউটিউবে আপলোড করে দিব, ওইটা আপনি একটু দেখে নিন পরে, আর আমি গ্রুপে দেখি ইনশাল্লাহ শেয়ার করে দিব। আর তাছাড়া আমাদের ক্লাসে তো এটার সম্পর্কে বিস্তারিত থাকবে। এখন এটা হচ্ছে আমাদের একটা আর্টিকেল, আমরা চাই এই আর্টিকেল থেকে ইনফরমেশন নিব। ওকে, কেন নিব? কারণ আমরা লিখতে চাই একটা আর্টিকেল, আর আর্টিকেল লেখার জন্য তো নিজে নিজে বানিয়ে লিখতে পারবো না, আমাকে কোনো জায়গা থেকে ইনফরমেশন সোর্স করতে হবে। ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের সোর্সিং পেপার, এই জায়গা থেকে আমরা ইনফরমেশন নিব। এখন কথা হচ্ছে দেখেন, এই জায়গায় অনেকগুলো পার্ট আছে। প্রথম যেটা অ্যাবস্ট্রাক্ট পার্ট, এখানে কোনো রেফারেন্স নেই। কেন রেফারেন্স নেই? কারণ হচ্ছে অ্যাবস্ট্রাক্টটা এই পেপার যে অথর আছে তার নিজের লেখা, যেহেতু তার নিজের লেখা, দ্যাটস ওয়াই এখানে কিন্তু কোনো রেফারেন্স নেই। অর্থাৎ আপনি যদি এই জায়গা থেকে কোনো ইনফরমেশন নেন বা নিতে চান, সেক্ষেত্রে এই যে মূল পেপার আছে এই পেপার রেফারেন্সিংটা ইউজ করতে হবে, কারণ এখানে অন্য কোনো রেফারেন্স নাই। বাট আপনি একটু খেয়াল করলে দেখবেন এছাড়া প্রত্যেকটা জায়গায় রেফারেন্স আছে, অর্থাৎ আপনি যদি এই জায়গা থেকে রেফারেন্স বা এই জায়গা থেকে যদি কোনো ইনফরমেশন নিতে চান, সেক্ষেত্রে এই রেফারেন্সটা ইউজ করতে হবে। ওকে, আপনি যদি এই জায়গা থেকে নিতে চান, এই যে 2 নাম্বার রেফারেন্স, 3, 4 এরকম করে দেওয়া আছে, ওই রেফারেন্সগুলো ইউজ করতে হবে। আর আরেকটা হচ্ছে যদি আপনি কনক্লুশন থেকে নেন, দেখেন এটা হচ্ছে কনক্লুশন, এইখানে কোনো রেফারেন্স নেই। নর্মালি অ্যাবস্ট্রাক্ট আর কনক্লুশনের মধ্যে কোনো ধরনের রেফারেন্স থাকে না, তাই আপনি যদি এই দুইটা জায়গা থেকে কোনো রেফারেন্স বা কোনো ইনফরমেশন নিতে চান, সেক্ষেত্রে এই মূল পেপারের রেফারেন্সটা আপনি ইউজ করবেন। এখন ধরে নিচ্ছি আপনি এই পেপারের এইটুকু ইনফরমেশন হচ্ছে নেবেন। কেন নেবেন? কারণ এটা আপনার কাজে লাগবে আপনার পেপারের জন্য। ওকে, আমরা এটাকে কপি করলাম। ওকে, এখন আপনি তো এই ইনফরমেশনটা সরাসরি ইউজ করতে পারবেন না, কারণ এই ইনফরমেশনটা আপনার নিজের না, রাইট? যেহেতু আপনার নিজের না, আপনি সরাসরি ইউজ করতে পারবেন না, আপনাকে এটাকে রিরাইট করে লিখতে হবে। রিরাইট করা মানে হচ্ছে প্যারাফ্রেজিং করা। আর প্যারাফ্রেজিং করার জন্য আমরা বলেছিলাম যে গত ক্লাসে একটা অনলাইন টুল ইউজ করি, সেটার নাম হচ্ছে কুইলবোর্ড। আপনারা এখানে আসবেন, আসার পর একটু ওয়েট করেন, এটা একটু লোডিং হচ্ছে। এরপর এই যে দেখেন এখানে প্যারাফ্রেজার আছে, এখানে আসবেন, আসার পর জাস্ট এখানে পেস্ট করে এরপর এই যে প্যারাফ্রেজ আছে এখানে ক্লিক করবেন।
দেখেন, অর্থাৎ এখানে যে লেখা এখানে ঠিক সেম লেখা, বাট এখানে আমি নিজে লিখেছি আর এটা ছিল অন্য একজনের লেখা। এটা আমি রিরাইট করেছি। রেড কালার মিনস হচ্ছে আমরা এটাকে চেঞ্জ করেছি। এখন আমি চাইলে এই জায়গা থেকে কিছু এডিট করতে পারি, তো আপাতত দরকার নেই। এটা যেহেতু একটা ক্লাস, আমরা এই জায়গা থেকে এটা কপি করলাম, এখানে ক্লিক করলে পুরোটা কপি হয়ে যাবে, বাট আপনি চাইলে ম্যানুয়ালি কপি করতে পারেন Ctrl+C দিয়ে, বা এইভাবে ম্যানুয়ালি। তো ধরে নিচ্ছি আপনি এটা কপি করলেন, কপি করার পর একটা ওয়ার্ড ফাইল ওপেন করবেন। অ্যাকচুয়ালি আপনি তো কাজ করবেন ওয়ার্ড ফাইলের ভিতরে, তাই না? এই যে এটা আপনি এখানে দিলেন, দেওয়ার পর আমি এটার ফরম্যাটিং একটু ঠিক করে নিই যাতে একটু দেখতে সুন্দর লাগে। নর্মালি আপনারা যখন লিখবেন টাইমস নিউ রোমান এটা রাখবেন, আর এটা রাখবেন হচ্ছে 12, ফন্ট সাইজ 12, আর ফন্ট স্টাইল হচ্ছে টাইমস নিউ রোমান। এটা করার পর আর এই যে একটার পর একটা লাইন স্পেস রাখতে পারেন আপনারা 1.15। ওকে, এখন আপনি এটা লিখলেন। এখন এটার জন্য রেফারেন্সিংটা করতে হবে। আমরা বলেছি এটা যেহেতু এই পেপার থেকে আমরা নিয়েছি, দেখেন, তার মানে এই নিজস্ব রেফারেন্সটা দিতে হবে, কারণ এখানে কোনো রেফারেন্স নেই। সেক্ষেত্রে রেফারেন্সিংটা করার জন্য আপনারা এটার ব্যাকে যাবেন, গিয়ে রেফারেন্সিংটা অ্যাড করতে পারেন, বা আপনি যদি চান এখানে একটা শর্টকাট অ্যাড করবেন, গুগল স্কলার বাটন, এটাতে যদি ক্লিক করেন তাহলে এই পেপারটা এই উপরের দিকে ওপেন হবে। এটা জাস্ট আপনারা গুগলে গিয়ে লিখবেন যে গুগল স্কলার বাটন, তারপর আমরা বিভিন্ন ধরনের যখন এক্সটেনশন অ্যাড করি ওরকম করে এটা অ্যাড করে নিতে পারেন। সেক্ষেত্রে বারবার আপনাকে ব্যাকে যেতে হবে না। এখন এই জায়গা থেকে দেখেন, আপনি যদি সাইটে যান, সাইটে যাওয়ার পর এখানে এন্ড নোটে দিয়ে আপনি এটা রেফারেন্স অ্যাড করবেন। এটাকে আমি একটু ম্যানুয়ালি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন, এখানে যাবেন, এই যে এটা ছিল আপনার মেইন পেপার, তাই না? এখন এই জায়গা থেকে দেখেন এই সাইট সেম জিনিস, উপরে যেটা আমরা ক্লিক করে পেয়েছিলাম আর একটা দুইটা সেম। এখন এই জায়গা থেকে আপনি সাইটে যাবেন, সাইটে যাওয়ার পর আপনি এনোট সফটওয়্যারের মাধ্যমে হচ্ছে রেফারেন্সিংটা ইনপুট দিবেন। কারণ হচ্ছে আপনি যদি রেফারেন্সিংটা এনোটের মাধ্যমে দেন আপনি অনেকটা বেনিফিট পাবেন, যেটা হয়তো অন্যভাবে দিলে পাবেন না। এটার কয়েকটা রিজন আছে, আমরা একটু পরে জিনিসটা এক্সপ্লেন করব। এখন আমরা চাই হচ্ছে এইটার শেষের দিকে অ্যাড করতে, তাই না? কারণ এটা হচ্ছে ফুল লেখা, আর ফুল লেখার হচ্ছে একদম শেষে হচ্ছে রেফারেন্সিংটা বসবে। এখন এটা করার জন্য এই জায়গা থেকে যে সাইট আছে, সাইটে আমরা ক্লিক করব। যে দেখেন, করার পর এখানে এই নোট যেটা আছে এটাতে ক্লিক করবেন, কারণ আমরা এই নোটের মাধ্যমে রেফারেন্স ইনপুট দিব। সো এর আগে আপনাদেরকে এন নোট ইনস্টল করে নিতে হবে। এরপর এটাকে কানেক্ট করবেন ওয়ার্ড ফাইলের সাথে, দেন এটাকে ইউজ করতে পারবেন। এখন এন নোট যেটা আছে এটা ডাউনলোড হবে। আপনি চাইলে এন নোট আগে থেকে ওপেন করে নিতে পারেন, না নিলেও কোনো প্রবলেম নেই। দেখেন এটা ডাউনলোড হচ্ছে, কারণ এটা অটোমেটিক ওপেন হয়ে যাবে। এখন জাস্ট এটাতে ক্লিক করবেন, মাঝখানে দেখেন এন নোটটা কিন্তু ওপেন হচ্ছে। এন নোটটা ওপেন হয়েছে, এটাকে কেটে দেন। এরপর এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে যে সাইটেশন আছে যে ইনসার্ট, এইটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার আগে আপনাদেরকে একটু চেক করে নিতে হবে যে রেফারেন্সিংটা ঠিক আছে কিনা। সো ম্যাক্সিমাম টাইমে এটা ঠিক থাকে, ভুল হয় না। নর্মালি দেখা যায় যে আপনি যদি 100টা রেফারেন্স নেন তার মধ্যে প্রায় 98 রেফারেন্স ঠিক থাকবে, বাট কখনো কখনো সফটওয়্যার কিছু মিস্টেক করতে পারে। এইটাকে আপনাকে চেক করতে হবে প্রতিবারই। যেমন ধরেন এটা এখানে দিলে সরাসরি ইনপুট হয়ে যাবে, বাট এটা করার আগে এই জায়গা থেকে এডিটে যাবেন। এডিটে যাওয়ার পর আপনি দেখবেন সব কিছু ঠিক আছে কিনা। নর্মালি একটা রেফারেন্সের ভিতর যা যা থাকে আমি একটু বলি। প্রথমত এটা একটা জার্নাল আর্টিকেল, এটা থাকবে। এরপর অথর যে নেম আছে, অথর নেম থাকবে। এরপর ইয়ার, মানে কত সালে এটা পাবলিশ হয়েছে এটা থাকবে। এরপর টাইটেল থাকবে। এরপর জার্নালের যে নেম আছে এটা থাকবে, ভলিউম নাম্বার থাকবে, ইস্যু নাম্বার থাকবে, পেজ নাম্বার থাকবে। নর্মালি এগুলোই কিন্তু থাকে। তো ধরে নিচ্ছি এগুলো সব ঠিক আছে। যদি কোনোটা না থাকে জাস্ট এই জায়গা থেকে আপনি এডিট করতে পারেন বা চেঞ্জ করতে পারেন। এরপর এই জায়গায় যখন সেভ দিবেন এটা কিন্তু হয়ে যাবে। এখন ধরে নিচ্ছি এটা সব ঠিকঠাক আছে, তো জাস্ট এটাতে ক্লিক করে এখানে সরাসরি ক্লিক করবেন। দেখেন রেফারেন্সটা কিন্তু ইনপুট হয়েছে। ওকে, এখন এটাকে আপনি রেফারেন্স করতে পারেন। এটা হচ্ছে রেফারেন্স লিস্ট। এটা নিয়ে কি আপনারা কি বুঝতে পেরেছেন? প্রবলেম আছে কোনো?
ওটা বোঝা গেছে। ওকে, যদি বোঝা যায় তাহলে হচ্ছে আমরা আরেকটা এক্সাম্পল দেখি, এইটা রেলিভেন্ট। এরপর এখানে বেশ কিছু কথা বলতে হবে আপনাদেরকে, না হলে আপনারা বিষয়গুলো মানে ধরতে পারবেন না, মানে কি থেকে কি হচ্ছে। এখন একটা কাজ করি আমরা, এই জায়গা থেকে আরেকটা আর্টিকেল থেকে ইনফরমেশন নিই। সাপোজ আমরা এই আর্টিকেল থেকে ইনফরমেশন নিতে চাই। এখন এটা আমরা ওপেন করব। এখন এখন আমাকে একটু বলেন তো, আমি যদি এই জায়গা থেকে অ্যাবস্ট্রাক্ট থেকে যদি ইনফরমেশন নেই, তাহলে এটার রেফারেন্সিংটা কি হবে? প্রথমে যে গুগল স্কলার যে ইয়েটা আছে, এক্সটেনশন নটটা আছে ট্যাববারে, ওটাতে ক্লিক করলে আপনার টাইটেলটা আসবে। না না, অথবা আমরা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কন্টিনিউ করেন একটু, আমি বলছি আর কি। গুগলে, জি, গুগলে সার্চ করে যে আর্টিকেলটা নিই না, ওইখানে আপনার সাইটেশনের যে ইয়াটা আছে, ওইখানে ক্লিক করলে সাইটেশনের রেফারেন্স পাওয়া যাবে। তখন এন্ড নোট অ্যাপটা ওপেন করে তখন এখান থেকে সরাসরি কপি করে আমরা ওয়ার্ড ফাইলে পেস্ট করবো। জি, বুঝতে পেরেছি। এখন ধরেন যে একটা জিনিস, আমরা যদি এই আর্টিকেল থেকে যদি ইনফরমেশন নিতে চাই, বিশেষ করে অ্যাবস্ট্রাক্ট থেকে, এখানে কোনো রেফারেন্স আছে? উত্তর হচ্ছে না। যেহেতু এখানে কোনো রেফারেন্স নাই, সেক্ষেত্রে আমরা যদি এই জায়গা থেকে ইনফরমেশন নেই, আমরা এই আর্টিকেলের ইনফরমেশনটা দিব, রেফারেন্স হিসেবে উল্লেখ করব। ওকে, কিন্তু ধরেন আমরা সবসময় তো অ্যাবস্ট্রাক্ট থেকে ইনফরমেশন নিব না, আমরা তো কখনো কখনো এই সব জায়গা থেকে ইনফরমেশন নিব, তাই না? দেখেন এখানে কত আছে, এই জায়গা থেকে তো ইনফরমেশন নিব। তখন আমরা কি করব? তখন যে পার্ট থেকে ইনফরমেশন নিব, ওই পার্টের যে রেফারেন্স আছে ওইটা উল্লেখ করব। ওকে, যেমন ধরেন আপনাদেরকে দেখাই, আমি এই ইন্ট্রোডাকশন এই প্রথম যে লাইনটা আছে না, আমি জাস্ট এই লাইনটা নিতে চাই। এখন এইটার জন্য একটা রেফারেন্স এখানে দেওয়া আছে, তার মানে আমাকে এই রেফারেন্সটা কিন্তু ইউজ করতে হবে, অন্য রেফারেন্স কিন্তু আমি ইউজ করতে পারবো না। ওকে, যদি করি তাহলে এটা কিন্তু ভুল হবে। আপনাদেরকে অন্য একটা দেখাই, দাঁড়ান। ওইটা তো এইটা, সাপোজ আমি এইটুকু অংশ যদি নিতে চাই, তাহলে আমরা কি করব? এখানে যে রেফারেন্স আছে এটা দিব। যদি আমরা এইটুকু অংশ নিতে চাই, তাহলে এখানে যে রেফারেন্স আছে এটা দিব। যদি আমরা এই দুইটা অংশ নিতে চাই, এখানে দেখেন দুইটা রেফারেন্স আছে, একটা হচ্ছে 3, একটা হচ্ছে 4। তাহলে আমরা 3 নাম্বার রেফারেন্সটা নিতে হবে, 4 নাম্বার রেফারেন্সটা নিতে হবে, দুইটা পার্টের জন্য দুইটা রেফারেন্স নিতে হবে। সাপোজ আমরা নিতে চাই হচ্ছে এইটুকু অংশ, এইটুকু আমরা কপি করব, এরপর প্যারাফ্রেজিং করব, এটাকে একটু কেটে দিই, এরপর হচ্ছে প্যারাফ্রেজ একটু করি। এটা খুব ফাস্ট কিন্তু হয়ে যায়, যেহেতু আমার এখানে নেটে একটা প্রবলেম আছে, দ্যাটস এটা একটু সময় নিচ্ছে। দেখেন আমরা কিন্তু আমাদের রেজাল্টটা পেয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে কপি করব। ওকে, যখন এটা কপি করব, এখন কপি করে এটা আমরা কোথায় বসাবো? এটা উপরে বসাবো নাকি নিচে বসাবো? দেখেন আমি যদি উপরে বসাই, তাহলে এটা ছিল 1 নম্বর রেফারেন্স, এটা কিন্তু 2 নম্বর রেফারেন্স অটোমেটিক হয়ে যাবে, কারণ সফটওয়্যার এটা করে করে ফেলবে। আর আমি যদি নিচে বসাই, তাহলে তো 1, নিচেটা তো অটোমেটিক 2 হয়েই যাবে। ওকে, সো এইটা আমাদের একটা বেনিফিট দেয় এই নোট সফটওয়্যার। এটা আমরা আরেকটু পরে ডিটেলসে বলবো, এটার উপরে প্রায় কয়েক মিনিট কথা বলবো, যাতে করে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। বাট এটা কথা বলার আগে আমি চাই এই বিষয়টা আপনাদের একটু দেখাই। যেমন ধরেন আমি চাই এর প্রথমে অ্যাড করতে এটা। ওকে, এই যে দেখেন প্রথম এটা কিন্তু 1 নাম্বার রেফারেন্স ছিল, তাই না? এই যে এটা এটা 1 নাম্বার রেফারেন্স, কিন্তু এটা এখন 2 নাম্বার রেফারেন্স হয়ে যাবে, কারণ আমরা 1 নাম্বারে অন্য আরেকটা অ্যাড করবো এখন। এই যে আমরা এখানে স্পেস দিলাম একটা, অবশ্যই এটা ফুল স্টপের আগে বসাতে হবে। এখন আমরা কি করব? এই যে এইটুকু অংশের জন্য রেফারেন্স কোনটা ছিল? এই 2 নাম্বার, এটা আমরা এখানে অ্যাড করব। যখন এটাতে আপনার কার্সরটা রাখবেন, এটা হাইপার লিঙ্ক করা থাকবে, সরাসরি আপনারা গুগল স্কলার আছেন, এখানে ক্লিক করবেন, তাহলে পেপারটা ওপেন হবে। দেখেন এই জায়গা থেকে যে গুগল স্কলার ক্লিক করলাম আমরা, দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওপেন হয়েছে। এখন এই পেপার থেকে ইনফরমেশন আমি নিয়েছি, সো এটা আমার পড়ার আর কোনো দরকার নেই। এখন আমাকে এটা রেফারেন্সিং করতে হবে। রেফারেন্সিং করার জন্য এই জায়গা থেকে সাইটে যাব, সাইটে যাওয়ার পর এন্ড নোটের মাধ্যমে রেফারেন্সিং করব, এন্ড নোটে ক্লিক করব, ক্লিক করার পর এই যে এটাতে হচ্ছে আমরা ক্লিক করব। এটা ডাউনলোড হয়েছে অলরেডি। এখন এটা অ্যাড হবে কোথায়? এন্ড নোটে। দেখেন এটা অ্যাড হচ্ছে, এই যে এটা কিন্তু অ্যাড হয়েছে অলরেডি।
ওকে, সেম ভাবে এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখানে এডিট আছে এখানে একটু যাব, গিয়ে দেখবো সব কিছু ঠিক আছে কিনা। দেখতে পাচ্ছ অথর নাম ঠিক আছে, জার্নাল আর্টিকেল ঠিক আছে, 2010-এ পাবলিশ হয়েছে। টাইটেল হচ্ছে এইটা, এটা হচ্ছে তার জার্নাল, তার ভলিউম নাম্বার, ইস্যু নাম্বার, পেজ নাম্বার সব ঠিক আছে। অনেক সময় এগুলো মিসিং থাকে, সো আপনাকে ওই আর্টিকেলটা ওপেন করতে হবে, তারপর ওটাকে খুঁজে খুঁজে এখানে বসাতে হবে। ওকে, সো ধরে নিচ্ছি আপনি এটা খুব সুন্দর মতো করেছেন। নেক্সট কাজ হচ্ছে এটাতে সিলেক্ট করা, এরপর এই ইনসার্ট এ সাইটেশন, জাস্ট এটাতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এটা এক, এটা কিন্তু 2 হয়ে গেছে অটোমেটিক্যালি, কিন্তু এটা কিন্তু প্রথমে 1 ছিল, তাই না? এখন আমি যদি এই জায়গাতে এটা ডিলিট করে দিই, তাহলে কি হবে জানেন? এই যে 1 নম্বর রেফারেন্স আছে না, যেটা মাত্র অ্যাড হলো, এটা ডিলিট হয়ে যাবে এই জায়গা থেকে, আর এইটা হয়ে যাবে 1, আর এইটা যে 2 ছিল এটা আবার হয়ে যাবে 1, অর্থাৎ অটোমেটিক আপডেট হয়ে যাবে। আমি এখান থেকে চাইলে ইনফরমেশন অ্যাড করতে পারি, আমরা চাইলে ইনফরমেশন এই জায়গা থেকে ডিলিটও করতে পারি, কোনো প্রবলেম হবে না আমাদের। ভাই জিনিসটা কি হচ্ছে, মানে বিষয়টা কি ধরতে পারছেন? কাইন্ডলি জাস্ট এই জিনিসটা একটু দেখেন আপনারা, মানে 30 সেকেন্ড একটু ভাবেন, এরপর এটার উপরে কিছু কথাবার্তা বলবো। আমার যে পয়েন্টটা ছিল আমি একটু হ্যান্ড রেজ করেছিলাম। ও আচ্ছা আচ্ছা, এন্ড নোটে ক্লিক করার পরে ওই যে বক্সটা ওপেন হচ্ছে আপনার স্ক্রিন শেয়ারিং, এটা কি এন্ড নোটের সফটওয়্যার ওপেন হচ্ছে? এখানে বলেন যে রেফারেন্স অ্যাড হচ্ছে, হ্যাঁ এই যে এটার কথা বলছেন। এটা না, যেটা যেটা আপনি ওপেন করছেন, এই যে এটা জি এটা এটা হচ্ছে, কি এন্ড নোটের জি 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 এটা হচ্ছে এন নোট সফটওয়্যার, এই যে দেখেন মাই এন নোট লাইব্রেরি 2022 এটা। জি, বা আমি বলতে পারবো যে আপনার রেফারেন্সে ক্লিক করার সাইটে সিলেক্ট করার পর যে এন্ড নোটের অপশনটা আসবে নিচে, ওটা ক্লিক করার পর এটা ওপেন করবো, তারপর আমি এডিট করলাম। জি, পরে এটা এখানে অ্যাড করার পর আপনি এই জায়গা থেকে এডিটে যাবেন, গিয়ে দেখবেন সব ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে তো হলোই, ঠিক না থাকলে এটা ম্যানুয়ালি আপনাকে এডিট করতে হবে। তারপর হচ্ছে আপনি এটা এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে যখন আপনি ইনসার্ট দিবেন, তখন এই যে দেখেন এখানে হচ্ছে অটোমেটিক্যালি কিন্তু হয়ে যাবে, এটা অ্যাড হয়ে যাবে। আর ওই যে ওয়ার্ড ফাইলে যে আপনার আমাদের ইয়ে আছে, আপনার যে উপরে রেফারেন্সেস, জি আপনি যদি দেখেন হোম, ইনসার্ট, ড্র, ডিজাইন, লেআউট, রেফারেন্স, ওইখান থেকে আমরা আমি রেফারেন্সিংটা দেখেছিলাম আর কি। মানে এটা একটা ওয়ার্ড ফাইলে পেজে একদম নিচ বরাবর রেফারেন্স গুলো এন্ড নোট হিসেবে 1 2 3 অ্যাড হয়। এখানে যেমন আপনি কপি করে রেফারেন্স 1 2 বসাচ্ছেন নিচে রেফারেন্স গুলো, ওইটা সাধারণত ওই ওয়ার্ড ফাইলে রেফারেন্স থেকে কি এটা করা যায় না? না না, এটা হচ্ছে আমি আপনাকে একটু একটু পরে বলতেছি, কারণ আপনি এই জিনিসটা ভাই একটু দেখেন আর কি, মানে এই জিনিসটাকে বুঝতে পেরেছেন। এরপর আমি মানে হ্যাঁ আচ্ছা ওকে ওকে, এখন আমরা এটা কেন হচ্ছে এটা ইউজ করি এটা আপনাদেরকে আমি একটু বলবো, তাহলে বিষয়টা আপনার একদম ক্লিয়ার হয়ে যাবে। যেমন ধরেন যে আমরা যদি ম্যানুয়ালি কোনো একটা রেফারেন্স অ্যাড করতে চাই, আমরা চাইলে করতে পারি, বাট এখানে না বেশ কিছু প্রবলেম আছে। প্রবলেমটা কি? সাপোজ আমরা তো একটা দুটা রেফারেন্স অ্যাড করব না, আমরা এই ক্ষেত্রে অনেকগুলো রেফারেন্স অ্যাড করব, তাই না? অনেকগুলো, মনে করেন একটা পেপারে টোটাল রেফারেন্স হতে পারে আপনার 150 থেকে 200। এখন প্রতিবারই তো আপনি ম্যানুয়ালি হচ্ছে রেফারেন্স অ্যাড করবেন না। যদি করেন, মাঝখান থেকে যদি আপনার কখনো একটা রেফারেন্স ডিলিট করতে হয়, তখন নিচের সবগুলো কিন্তু রেফারেন্স নাম্বার চেঞ্জ হয়ে যাবে, তাই না? ওগুলো ম্যানুয়ালি আপনাকে সব চেঞ্জ করতে হবে। বাট আপনি যদি এননোট সফটওয়্যার ইউজ করেন, তাহলে নিচের সবগুলো রেফারেন্স অটোমেটিক্যালি কিন্তু আপডেট হয়ে যাবে, তাদের নাম্বার চেঞ্জ হয়ে যাবে। প্রত্যেকটার ভিতরের যে রেফারেন্স নাম্বার আছে এটাও চেঞ্জ হবে, আর রেফারেন্স যে লিস্ট আছে এখানে নাম্বার চেঞ্জ হবে, প্রথম কথা। দ্বিতীয়ত, আপনি চান যে কোনো একটা কিছু অ্যাড করতে মাঝখানে, তাহলে কি হবে, নিচে সবগুলো আবার এক এক করে বেড়ে যাবে না? বেড়ে যাবে। এখন আপনি যদি এটা ম্যানুয়ালি করতে চান, সবগুলো আপনার এক এক করে চেঞ্জ করতে হবে, বাট আপনি যদি সফটওয়্যার ইউজ করেন সেক্ষেত্রে সফটওয়্যার অটোমেটিক করবে। ওকে, আরও কয়েকটা সুবিধা আছে, যেমন আমরা যখন কি কোনো একটা জার্নালে সাবমিট করি, তখন প্রত্যেকটা জার্নালের জন্য রেফারেন্স স্টাইল আছে, ওই জার্নালের মতো ফরম্যাট করেই হচ্ছে আমাদেরকে মানে সাবমিট করতে হয় বা পাবলিশ করতে হয়। আমরা নিজেদের মতো করে হচ্ছে করতে পারি না। সাপোজ একটু আপনাদের দেখাই, এই যে আমি এন্ড নোটে গেলাম, যাওয়ার পর এই যে স্টাইলে দেখেন এখানে অনেকগুলো জার্নাল আমি অ্যাড করেছে, এই যে দেখতে পাচ্ছেন হয়তো। যেমন ধরেন এই যে প্লান্টা মেডিকা একটা জার্নাল, তারপরে ফাইটো থেরাপি রিসার্চ একটা জার্নাল,
এরপর ফাইটোমেডিসিন একটা জার্নাল, এরপর ফাইটোকেমিস্ট্রি জার্নাল, তারপরে এটা হচ্ছে ফার্মাকোলজিক্যাল রিসার্চ, ফার্মা রিপোর্ট। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো জার্নাল আছে। তার মানে আমরা যতগুলো জার্নাল পেপার সাবমিট করেছি, এই যে এখানে জিন অ্যান্ড ডিজিজ আছে, প্রত্যেকটার জন্য আমাদের রেফারেন্স স্টাইলটা চেঞ্জ করতে হয়েছে। এখন এক একটা জার্নালে তো এক এক রকম রেফারেন্স স্টাইল। আপনার পক্ষে কি এটা কখনো পসিবল যে একটা জার্নাল থেকে পেপার রিজেক্ট হবে, এরপর আপনি ওইখানে আবার সবগুলো রেফারেন্স অন্য একটা জার্নালের মতো করবেন, এরপর আবার ওই জার্নালে সাবমিট করবেন? এটা তো হয় না। এটা খুবই ক্রিটিক্যাল, কারণ একটা রেফারেন্সের মধ্যে অনেকগুলো পার্ট থাকে। দেখেন এখানে অথর নাম আছে, এরপর তাদের ভলিউম নাম্বার আছে, এক একটা জার্নাল এক একটা স্টাইল। একটু পরে আমি দেখাচ্ছি আপনাদেরকে। যার কারণে আমরা যদি এনোট সফটওয়্যার ইউজ করি, আমাদের এক্ষেত্রে বেশ কিছু সুবিধা আছে। সুবিধাটা হচ্ছে কি, আমরা আমাদের মন মতো যে কোনো কিছু করতে পারি, যে কোনো কিছু করতে পারি। এর জন্য আমাদের কোনো প্রবলেম হয় না। যেমন আপনাদেরকে দেখাই, এখানে 1 আর এখানে 2, তাই না? এখন আমরা এটাকে চেঞ্জ করব। দেখেন রেফারেন্স স্টাইলটা চেঞ্জ হবে, এটাও চেঞ্জ হবে। আমি একসাথে যদি একটু দেখাই আপনাদেরকে, এটা IEEE স্টাইল আছে এখন, বাট আমরা চাই এটাকে অন্য একটা স্টাইল করব, লাইক এই যে অথর অ্যান্ড ডেট। দেখেন এখন কিন্তু চেঞ্জ হচ্ছে, দেখতে পাচ্ছেন রেফারেন্স স্টাইল চেঞ্জ হয়েছে না? এখানে কিন্তু এখন 1 আর 2 নাই, তাই না? এখানে অ্যালফাবেটিক্যালি চেঞ্জ হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে ছিল 2, কিন্তু এখানে 2 না হয়ে এখানে অথর নাম আর কত সালে পাবলিশ হয়েছে এটা আছে। সেম ভাবে এটা হওয়ার কথা ছিল 1, কিন্তু এটা কত হয়েছে, অথর নাম আর কত সালে পাবলিশ হয়েছে এটা হয়েছে। অর্থাৎ অথর ডেট স্টাইলটা হচ্ছে এরকম, কোনো জার্নাল আপনাকে বলবে এই স্টাইলে সাবমিট করতে। এখন এটাকে আমরা আরেকটা ভাবে দেখাই, যেমন আমরা চাই এই জায়গা থেকে জিন অ্যান্ড ডিজিজের মতো স্টাইল করতে। দেখেন এটা উপরের দিকে সাবস্ক্রিপশন আকার চলে যাবে, দেখতে পাচ্ছেন? এটা উপরের দিকে কি এখন দেখাচ্ছে, যে সাবস্ক্রিপশন যেটাকে আমরা বলি, এই যে জায়গা থেকে যে উপরের দিকে দেখায়, ওরকম আকার উপরের দিকে চলে আসছে। এই যে এটা কিন্তু উপর দিকে চলে আসছে, আর রেফারেন্স স্টাইলটা এই জায়গা থেকে চেঞ্জ হয়েছে। অর্থাৎ আমরা যেই জার্নালে এখন চাইবো, ওই জার্নালে কিন্তু পেপারটা সাবমিট করতে পারবো। জাস্ট এক ক্লিকের মাধ্যমে পুরো জার্নালের মতো স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ আমাকে নিজেকে আর কষ্ট করে 1 বাই 1 করতে হবে না, কারণ একটা আর্টিকেলে তো অনেক রেফারেন্স থাকে, প্রায় 150, 200, 250, 300 থাকে প্লাস মাইনাস। যার কারণে একজন গবেষকের ক্ষেত্রে এটা কখনোই পসিবল না, সে প্রত্যেকটা রেফারেন্স ধরে ধরে চেঞ্জ করবে। বাট আমরা যদি একদম শুরুর দিকে এই নোট সফটওয়্যারটা ইউজ করি, তাহলে অটোমেটিক্যালি আমরা এগুলো করতে পারবো। ভাই এখন কি জিনিসটা বুঝতে পেরেছেন? জি ভাইয়া, ক্লিয়ার। ওকে ওকে। যার কারণে আমরা কখনো ম্যানুয়ালি কি করব না, কোনো রেফারেন্সিং করব না, কখনোই করব না। আর ওইটা যদি করি আমাদের প্রচুর ভুল হবে, কোন জায়গা দিয়ে ভুল হবে আমরা এটা ধরতেও পারবো না। ওকে, 100% ভুল হবে। সো এটা করাই যাবে না। জাস্ট স্মার্ট ওয়ে হচ্ছে এই নোটের মাধ্যমে রেফারেন্সিংটা ইনপুট দেওয়া। আর বাদশা, আমাদের গ্রুপের মধ্যে ওই এই নোট আছে না, এই নোটের এইটা একটু দিয়ে দিও, ডাউনলোড করার লিঙ্কটা একটু দিয়ে দিও গ্রুপের মধ্যে, যাতে করে ওইটা ডাউনলোড করতে পারে সবাই। আর এটা নিয়ে আর কার কোনো প্রশ্ন আছে আমাকে কাইন্ডলি একটু জানান তো। এরপর আমি অন্য একটু দেখাবো আর কি, আরেকটা জিনিস। ওকে, যদি না থাকে তাহলে আপনাদের একটু দেখাই। আমরা বলেছিলাম যে এই যে এটা, তার মানে এন্ড নোট নিয়ে কোনো প্রবলেম থাকার কথা না, আর কুইলবোর্ড নিয়ে কোনো প্রবলেম থাকার কথা না। এখন গ্রামারলি দেখ, এটা একদম সিম্পল। জাস্ট মনে করেন এই যে একটা জিনিস খেয়াল করেন, আমার এন্ড নোটের ভিতরে কিন্তু অনেকগুলো জায়গায় এখানে দেখেন, এখানে কি দেখাচ্ছে, এই যে ডিফারেন্ট ডিফারেন্ট কালার দেখাচ্ছে, তাই না? এর মানে হচ্ছে এই জায়গাগুলোতে গ্রামাটিক্যাল এরর আছে। এখন আমি যদি চাই এগুলোকে ঠিক করতে পারি। আর এটা কেন কেন দেখাচ্ছে? এটা দেখাচ্ছে কারণ এখানে গ্রামারলিস যে সফটওয়্যার আছে এটা এখানে হেল্প করছে টু ডিটেক্ট দিস টাইপ অফ প্রবলেম। এই জন্য জাস্ট এখানে ক্লিক করবেন, দেখেন এখানে অরিজিনাল যেটা আছে এটা এখানে জাস্ট এক ক্লিকে সলভ করতে পারেন। ওকে, এই যে দেখতে পাচ্ছেন যে এরকম করে আপনারা এগুলো সবগুলো ঠিক করতে পারবেন, গ্রামারলির মাধ্যমে এগুলো করতে পারবেন। এটা একটা প্রিমিয়াম সফটওয়্যার, বাট আপনারা যদি চান ফ্রিতে ইউজ করতে পারেন। একদম সিম্পল, জাস্ট আপনারা গুগলে যাবেন, গুগলে যাওয়ার পর এখানে লিখবেন গ্রামারলি, এখানে আসবেন। এরপর এখানে একটা লিখবেন আপনারা যে ক্রোম এক্সটেনশন। ওকে, ক্রোম এক্সটেনশন। এরপর জাস্ট এটাকে আপনি অ্যাড করে নেবেন ক্রোমের সাথে, দেন এটা ইউজ করতে পারবেন।
আর এটা ইউজ করলে সুবিধা হচ্ছে এটা প্রিমিয়াম আর আপনার দুটাই আছে, ফ্রিটা আছে। আপনি যদি এটা ইউজ করেন সেক্ষেত্রে যখন আমরা গ্রামার বা কোনো একটা সেন্টেন্স লিখি তখন এখানে অনেক ভুল হয় গ্রামাটিক্যাল। সো এই ভুলটা আসলে হয় না। এই ভুলটা হচ্ছে সলভ করা যায়, কারণ গ্রামারলি এটা সলভ করে দিবে অটোমেটিক্যালি। ওকে, সেক্ষেত্রে আপনাকে আর এক্সট্রা অন্য কোনো সফটওয়্যার ইউজ করতে হবে না বা অন্য কোনো টুল ইউজ করতে হবে না টু কারেক্ট ইয়োর গ্রামার পার্ট অফ ইয়োর ম্যানুস্ক্রিপ্ট। এক্ষেত্রে আরেকটা আমি একটু বলে দিচ্ছি আপনাদেরকে। মনে করেন এই যে এখানে আমরা কিভাবে এগুলোকে অ্যাড করলাম আর কি। এই যে এখানে তো আপনাদের প্রথম দিকে এই জার্নালগুলো থাকবে না। এই জার্নালগুলো হচ্ছে অ্যাড করতে হয়। কীভাবে অ্যাড করবেন, জাস্ট হচ্ছে আপনারা গুগলে যাবেন, গুগলে যাওয়ার পর যেটা চান জাস্ট ওইটা ডাউনলোড করে এখানে অ্যাড করতে হবে। আমি যদি একটু শর্ট করে দেখাই, সাপোজ আমরা চাই হচ্ছে বায়োমেডিসিন অ্যান্ড ফার্মাকোথেরাপি বা যে কোনো একটা কিছু, আচ্ছা ধরে নিচ্ছে, দেখি কোনটা আসে, বায়োমেডিসিন অ্যান্ড ফার্মাকোথেরাপি যে জার্নাল আছে আমি চাই এটা অ্যাড করব। তো প্রথমে এটার নামটা লিখবেন, লেখার পর লিখবেন এন্ড নোট স্টাইল। এই যেটা চলে আসছে, চলে আসার পর এই জায়গা থেকে এন্ড নোট যেটা আছে এটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর একটু ওয়েট করেন, এটা হচ্ছে ও ভিপিএন ইউজ করতেছি এই জন্য হচ্ছে এখানে চাইনিজ চলে আসছে, এটা মানে জাপানিজ এটা ল্যাঙ্গুয়েজটা। আচ্ছা, একটা কাজ করবে, এটার জন্য আমাদের ভিডিও করা আছে, একদম ছোট একটা ভিডিও, মনে হয় সম্ভবত 4-5 মিনিটের। ওইটা হচ্ছে গ্রুপে হচ্ছে আপনাদেরকে দিয়ে দিব। ওকে, দেন ওইটা থেকে আপনারা জাস্ট ওই নিয়মটা ফলো করবেন, করে এন নোটে যে জার্নালের রেফারেন্স চান ওইটা ওখানে অ্যাড করে নেবেন। অ্যাড করে ওইটা পরবর্তীতে কাজ করতে পারেন বা ও অনুযায়ী রেফারেন্স চেঞ্জ করতে পারবেন। এখন আমাকে একটু কাইন্ডলি বলেন তো যে এটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা আজকের ক্লাস নিয়ে, যে আর্টিকেল রাইটিং বা হচ্ছে রেফারেন্সিং বা গ্রামারলি এটা নিয়ে। আর গ্রামারলির উপর আমাদের ক্লাস আছে, খুব ছোট ক্লাস, আপনারা ওইটা পেয়ে যাবেন হয়তো আমাদের ইউটিউবে। আর ওইটা হচ্ছে আমি আপনাদের ক্লাসের পরে দিয়ে দিচ্ছি আর কি, পুরো এন্ড নোট আছে না, পুরো এন্ড নোটের যে পুরো প্লেলিস্টটা দিয়ে দিব গ্রুপের মধ্যে। সো ওই জায়গা থেকে আপনারা কাইন্ডলি একটু দেখে নিতে পারবেন যেটা যেটা আপনাদের লাগবে। খুব ছোট ভিডিও, কয়েক মিনিটের করে, হোপফুলি এটা আপনাদের অনেক হেল্পফুল হবে। এখন একটু কাইন্ডলি বলেন তো কার কোনো প্রশ্ন আছে, নাহলে আজকের ক্লাস এখানে শেষ করব। এই যে আর্টিকেল কথা যে বললেন, এখানে তো রাইটিং এর বিষয়ে কিছু বলা হলো না, জাস্ট আমরা প্যারাফ্রেজিং দেখলাম আর রেফারেন্সিং দেখলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বলি রাইটিং বলতে কি, রাইটিং হচ্ছে যে আপনি রাইটিং মানে কি, আপনি কোনো একটা জায়গা থেকে ইনফরমেশন নেবেন, নেওয়ার পর ওইটার সোর্সটা উল্লেখ করবেন, উল্লেখ করে হচ্ছে আপনি নিজের একটা ডকুমেন্ট রেডি করবেন, তাই না? এইটাই হচ্ছে মূলত মানে সায়েন্টিফিক হচ্ছে রাইটিং। মানে আমি কি বিষয়টা বোঝাতে পেরেছি আপনাদেরকে? মনে করেন আপনি এটাতে একটা দুটো ইনফরমেশন তো নেবেন, তাই না? তো আপনি তো একটা পেপার থেকে তো আপনি ইনফরমেশন নেবেন না, আপনি তো 100টা পেপার থেকে ইনফরমেশন নেবেন। যেমন আমরা এর আগের ক্লাসে কি দেখিয়েছিলাম মনে আছে আপনাদের? আমরা বলেছিলাম যে একটা আর্টিকেল স্ট্রাকচার কি কি থাকে, তাই না? একটা আর্টিকেলের মধ্যে অ্যাবস্ট্রাক্ট থাকে, এরপর ইন্ট্রোডাকশন থাকে, কনক্লুশন থাকে, তারপর হচ্ছে মানে যা যা থাকে সবগুলো মনে আছে আপনাদেরকে? আমাদের সম্ভবত 2 নম্বর মনে একটা ক্লাস ছিল, ওইখানে হচ্ছে প্রত্যেকটা পার্ট কিভাবে লিখতে হয় তার প্রত্যেকটা নিয়ম কিন্তু বলা ছিল। দেখেন তো মনে করতে পারেন কিনা অ্যাবস্ট্রাক্ট লেখার নিয়ম। জি জি ভাই, জি। হ্যাঁ, তার মানে ওইটা হচ্ছে তার স্ট্রাকচার, তাই না? মানে ওইটা হচ্ছে লেখার নিয়ম আর ওইটা হচ্ছিল কি লেখার স্ট্রাকচার। আর আমরা লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম একদম লাইভ অ্যাকচুয়াল স্ট্রাকচারটা যেমন হয় আর কি, তাই না? আর আজকেটা ছিল কি, ওই স্ট্রাকচার অনুযায়ী হচ্ছে আপনি কিভাবে লিখবেন। আমাদের তার আগে একটা ক্লাস ছিল ইনফরমেশনগুলো কিভাবে খুঁজে বের করবেন, তাই না? আমাদের আরেকটা ক্লাস ছিল যে ওই ইনফরমেশনগুলো কিভাবে আপনার ডাউনলোড করবেন, কারণ সবগুলো তো আপনার ডাউনলোড করতে পারবেন না। মানে সিকোয়েন্সটা কি এখন মানে ধরা যাচ্ছে? আমি যদি আরেকবার একটু রিমাইন্ডার দিই আপনাদেরকে, ওয়েট। না, বুঝতে পারছি। জি। হ্যাঁ, মনে করে আমাদের ছিল যে প্রথমে তো আমরা রিসার্চ টপিক সিলেকশন করেছি, তাই না? আমরা কি নিয়ে কাজ করতে চাই। এরপর হচ্ছে আমরা দেখেছিলাম যে আমাদের একটা আর্টিকেলের স্ট্রাকচার কি কি মানে কেমন হয়, কি কি থাকে এর ভিতরে, আর ওগুলোর লেখার নিয়মটা কি। যেমন অ্যাবস্ট্রাক্ট যদি একটু বলি, যেমন এই যে একটু আপনাদের একটু দেখাই আমি, সাপোজ ওকে ওকে, এই যে এটা ছিল আমাদের অ্যাবস্ট্রাক্ট, তাই না?
এখন এই যে অ্যাবস্ট্রাক্টটা আপনি যখন লিখবেন, দেখেন প্রথমে আপনার ব্যাকগ্রাউন্ড আছে না, ব্যাকগ্রাউন্ড বা ইন্ট্রোডাকশন লিখবেন। এখন আপনার বা আমার কাজ কি, ব্যাকগ্রাউন্ডটা খুঁজে বের করা। তো আমরা তো এখন জানি কিভাবে খুঁজতে হয় ইনফরমেশন, তাই না? তো আমরা খুঁজে বের করলাম। এরপরের কাজ কি, যদি এটা আমরা ডাউনলোড করতে পারি তাহলে তো করতে পারলামই, না করতে পারলে কিভাবে ডাউনলোড করা যায় ওইটা আমরা দেখিয়েছিলাম। সো ওইভাবে হচ্ছে ইনফরমেশন ডাউনলোড করলেন, করার পর এখন আপনার কাছে আছে জিনিসটা। এখন আপনার কাজ কি, এখন আপনার কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে লিখবেন। এখন আপনি যখন লিখবেন তখন তো আপনাকে পড়তে হবে, এই পুরোটুকু পড়বেন আপনি। সাপোজ আপনি যদি এই জায়গা থেকে নিতে চান, এই পুরোটা আপনাকে পড়তে হবে। দেখবেন এখানে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন কোনটা আছে। সো নর্মালি অ্যাবস্ট্রাক্টের কিন্তু শুরুর দিকে কিন্তু ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন থাকে, তাই না? দেখেন আপনি এখানে যদি পড়েন পুরোটা কিন্তু ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন। কারণ আমরা কি বলেছিলাম, আমরা বলেছিলাম যে অ্যাবস্ট্রাক্ট এই ফরম্যাটটা ফলো করে। একটা অ্যাবস্ট্রাক্টের মধ্যে প্রথমে ব্যাকগ্রাউন্ড পাবেন, তারপর অবজেক্টিভ বা পারপাস পাবেন, এরপর মেথড পাবেন, এরপর রেজাল্ট, ডিসকাশন, এরকম। এখন আপনি এইটার জন্য যদি খুঁজতে চান অ্যাবস্ট্রাক্টের ইন্ট্রোডাকশন বা ব্যাকগ্রাউন্ড, সেক্ষেত্রে আপনি অন্য যত আর্টিকেল আছে আপনার রেলিভেন্ট সবগুলোর অ্যাবস্ট্রাক্টের প্রথম অংশগুলো আপনি পড়বেন, তাই না? পড়ার পর কিন্তু আপনি অ্যাবস্ট্রাক্টের জন্য খুব ভালো একটা ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। ওকে, এরপর আপনি যদি এটা অন্য কোথাও ইউজ করতে চান অ্যাবস্ট্রাক্ট ছাড়া, আপনার পেপারে অন্য কোথাও, সেক্ষেত্রে আপনি এই পুরো পেপারে সাইটেশনটা করে দিবেন, সাইট করবেন, যেটা আমরা মাত্র দেখালাম এই নোটের মাধ্যমে কীভাবে করতে হয়। রাইট, এরপর আপনি চান হচ্ছে কি লিখতে, পারপাস লিখতে, তাই না? এখন আপনি জানেন যে অ্যাবস্ট্রাক্টের ভিতরে পারপাস উল্লেখ থাকবে, অবশ্যই থাকবে। অবশ্যই আপনি এইটুকু ভালো মতো পড়বেন, পড়লে আপনার পারপাসটা খুঁজে পেয়ে যাবেন আপনি, তাই না? আর এখন তো অনেক এআই আছে আপনাদেরকে হেল্প করবে। আপনাদেরকে এই যে দেখেন এখানে তার পারপাস বলে দিচ্ছে, দিস ওয়ার্ক প্রপোজ করে। ওকে, এই যে তার এটা বলে, কারণ এটা বলে দিবে আর কি। এখন এইটুকু আমাদের আসলে পড়া উচিত। এই দেখেন এরপর রেজাল্ট সেকশনটা দেখেন, তার এখানে বলে দিয়েছে দি রেজাল্ট রিভিলস করে। ওকে, দেখতে পাচ্ছেন এই যে এইটুকু। এখন আপনি যদি এইটুকু অংশ নিতে চান, সেক্ষেত্রে এইটুকু অংশটা প্যারাফ্রেজ করে যেখানে বসাতে চান ওইখানে বসাবেন, আর এই পেপারে রেফারেন্সিংটা করে দিবেন। তো দিস ইজ রাইটিং। মানে এখন কি মানে লিঙ্ক করতে পারছেন যে মানে কিভাবে কি হচ্ছে যে বিষয়টা? জি ভাই, মানে রাইটিং এর মিনিংটা এখন বুঝতে পেরেছি আর কি। এখন আপনি যে গ্রাজুয়ালি যে স্ট্রাকচার দেখিয়েছেন ওইটাও গ্রাজুয়ালি দেখাবেন আর কি, হাউ টু রাইট ইন্ট্রোডাকশন, হাউ টু রাইট ব্যাকগ্রাউন্ড, গ্রাজুয়ালি ওইটা মনে করেছিলাম হচ্ছে। হ্যাঁ, এই যে মানে আমার জিনিসটা দেখেন একদম সিম্পল। সাপোজ এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট, জাস্ট আমি একটা অ্যাবস্ট্রাক্ট দিয়ে দেখাচ্ছি আমি। সো অ্যাবস্ট্রাক্টের ভিতরে মনে করেন আপনি জানেন যে অ্যাবস্ট্রাক্টের ভিতরে এই 5টা বা 6টা ইনফরমেশন থাকবে। আচ্ছা, অন্য কারো কি কোনো প্রশ্ন আছে? আমি আসলে বুঝতে পারছি না, না থাকলে আমি এটা কন্টিনিউ করি। আপনি জানেন অ্যাবস্ট্রাক্টের ভিতরে এই অংশগুলো হচ্ছে থাকবে 1 2 3 4 5, এই 4টা 5টা ইনফরমেশন থাকবে। এখন আপনার যে অংশটুকু লাগবে আপনি ওই অংশটুকু অ্যাবস্ট্রাক্ট থেকে নিয়ে আসবেন, নিয়ে আসার পর ওইটাকে প্যারাফ্রেজ করে আপনার যে অংশে ওইটা দেওয়া দরকার আপনি ওই অংশে জাস্ট ওইটা দিয়ে দিবেন, মানে প্যারাফ্রেজ করে রেফারেন্সিং করে দিয়ে দিবেন। আর একটু সহজ করে বোঝাই, যেমন ধরেন আপনি এখন লিখতে চান হচ্ছে এই যে এটা ইন্ট্রোডাকশন আপনি লিখবেন, তাই না? দেখেন ইন্ট্রোডাকশনের ভিতরে একটা অপশন আছে কি, ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন। ওকে, ওকে ফাইন। এখন এই যে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন যখন আপনি লিখবেন তখন ব্যাকগ্রাউন্ড আমরা কোথায় পাই বলেন তো? অন্য কোনো আর্টিকেলের অ্যাবস্ট্রাক্টে পাবো না এটা আমরা? অবশ্যই পাবো, অবশ্যই পাবো অ্যাবস্ট্রাক্টে। অন্য আর্টিকেল ইন্ট্রোডাকশনে পাবো না? ইন্ট্রোডাকশনে পাবো। মানে জিনিসটা কি বুঝতে পারছেন? আমরা লিখবো ইন্ট্রোডাকশন, কিন্তু এই ইন্ট্রোডাকশন লেখার জন্য যে ব্যাকগ্রাউন্ড পোর্শনটুকু আমরা কোথায় পেতে পারি? অন্য আর্টিকেলের অ্যাবস্ট্রাক্টে পাবো, অথবা অন্য আর্টিকেলের ইন্ট্রোডাকশনে আমরা পাবো। এখন আমাকে কি করতে হবে? ওই আর্টিকেল অ্যাবস্ট্রাক্ট থেকে আমরা সেপারেট করব এই ব্যাকগ্রাউন্ড অংশটুকু, অথবা ওই আর্টিকেল থেকে ওই আর্টিকেল ইন্ট্রোডাকশন থেকে ব্যাকগ্রাউন্ড অংশটুকু কি করব? সেপারেট করব, মানে আলাদা করব, করে ওইটাকে আমরা প্যারাফ্রেজ করব, করে আমরা আমাদের আর্টিকেলের অ্যাবস্ট্রাক্ট বলি বা যেখানে বা ইন্ট্রোডাকশন বলি, যেখানে এটা দিতে চাই ওইখানে এটা দিয়ে দিব, আর ওইটা রেফারেন্সিংটা এখানে উল্লেখ করে দিব। এখন কি বিষয়টা ক্লিয়ার হয়েছে? যেমন ধরেন আমি আরেকটু যদি একটু বলি, ধর এই জায়গা থেকে এই যে সিগনিফিকেন্স, দেখেন অ্যাবস্ট্রাক্টের ভিতরে কিন্তু সিগনিফিকেন্স থাকে। আমাদের কিন্তু এটা ছিল, এই যে কোথায় ছিল অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট কোথায় ছিল, এই যে এটা, এই দেখেন সিগনিফিকেন্স কিন্তু একটা অপশন ছিল। তার মানে আমি যখন ইন্ট্রোডাকশন লিখতে যাব, এই ইন্ট্রোডাকশন যখন আমি লিখতে যাব, ইন্ট্রোডাকশনে যখন আমি এই পোর্শনটুকু লিখবো,
সিগনিফিকেন্স, তখন আমরা কি করব, অন্য আর্টিকেলের অ্যাবস্ট্রাক্টটা ভালো মতো পড়বো। কারণ আমরা জানি প্রত্যেকটা আর্টিকেলের অ্যাবস্ট্রাক্টের ভিতরে সিগনিফিকেন্স এই জিনিসটা থাকবে। তখন ওই অংশটুকু আমরা প্যারাফ্রেজ করে আমরা আমাদের ইন্ট্রোডাকশনের ভিতরে ইনক্লুড করাবো, আর ওই আর্টিকেলের রেফারেন্সিংটা আমরা এখানে ইউজ করব। এখন কি মানে বিষয়টা ক্লিয়ার হচ্ছে না? জি ভাই, clear। জি, তার মানে এটা হচ্ছে আপনার একটা স্ট্রাকচার। এখানে অনেক কিছু আছে, সব কিছু আপনার করতে হবে বিষয়টা এরকম না, সব কিছু আপনার আর্টিকেলের সাথে অ্যালাইন হবে বিষয়টা তাও না। বাট এখানে ওভারঅল একটা ফরম্যাট দেওয়া আছে যেখানে আপনি যে কোনো ধরনের কাজ করতে যান, আপনার প্রয়োজনীয় জিনিসগুলো আপনি এই সিকোয়েন্সের মধ্যে খুঁজে পাবেন। অর্থাৎ এই বিষয়গুলো যদি অ্যাবস্ট্রাক্টের মধ্যে থাকে, এই বিষয়গুলো যদি ইন্ট্রোডাকশনের ভিতরে থাকে, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের লেখাটা ঠিক আছে। না হলে তো আমরা র্যান্ডম ইনফরমেশন অ্যাড করা শুরু করে দিব, তাই না? আমরা তো আসলে বুঝতেই পারবো না। দেখা যাবে প্রথমে আমরা রেজাল্ট সেকশন লিখেছি, পরে গিয়ে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন দিয়েছি, তারপরে গিয়ে হয়তো আমরা এই জায়গা থেকে সিগনিফিকেন্স এটা দিয়েছি, তাই না? এমন করলে হবে না। অর্থাৎ এটা একটা প্যাটার্ন বা একটা সিকোয়েন্স, আমরা যদি এটা ফলো করি তাহলে মোটামুটি একটা ভালো ইন্ট্রোডাকশন লেখা হয়ে যাবে। ঠিক সেম ভাবে আপনি দেখেন মেথড, মেথড যখন আপনি লিখতে যাবেন, তাই না, প্রথমে আপনি ডিজাইন, যেটা স্টাডি ডিজাইন, এটা সম্পর্কে একটু লিখতে হবে আপনাকে। এখন আপনি দেখবেন যে এই স্টাডি ডিজাইনটা কিভাবে লিখছে, তাই না? এখন আপনার রিলিভেন্ট যখন আপনি অন্য পেপারগুলো পড়বেন, তখন তো আপনি বুঝে যাবেন। আপনি কি করবেন, তাদের মেথডে চলে যাবেন অথবা তাদের অ্যাবস্ট্রাক্টে চলে যাবেন। সব সময় আপনি দুইটা জায়গায় ফোকাস করবেন। অ্যাগেইন অলওয়েজ দুইটা জায়গায় ফোকাস করবেন। যে আর্টিকেল থেকে ইনফরমেশন নিতে চাচ্ছেন, ওই আর্টিকেলের অ্যাবস্ট্রাক্ট, যেখানে সামারি করা আছে সব কিছু শর্ট করে, আর আপনি যে পোর্শনটা লিখতে চাচ্ছেন ঠিক সেম পোর্শনটা ওই পেপারের মধ্যে থেকে খুঁজে বের করবেন। ওকে, এটা ভেরি সিম্পল, কয়েক সেকেন্ডের কাজ। যেমন আপনি মেথড লিখতে চান, তখন আপনার কাজ কি দুইটা জিনিস পড়া। এক হচ্ছে যে আর্টিকেল থেকে লিখতে চান ওই আর্টিকেল অ্যাবস্ট্রাক্ট পড়া, আর ওই আর্টিকেলের মেথড পড়া। আপনি যদি লিখতে চান ইন্ট্রোডাকশন, আপনি যে আর্টিকেল থেকে ইনফরমেশন নিতে চান ওই আর্টিকেল অ্যাবস্ট্রাক্ট পড়বেন, ওই আর্টিকেলের ইন্ট্রোডাকশন পড়বেন। আপনি লিখবেন হচ্ছে ডিসকাশন, তখন আপনি কি করবেন, যে আর্টিকেল থেকে ইনফরমেশন নিতে চান ওই আর্টিকেলের অ্যাবস্ট্রাক্ট পড়বেন আর ওই আর্টিকেলের ডিসকাশন সেকশনটা পড়বেন। তাহলে দেখবেন আপনাকে সব বিষয় একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে, আপনি বুঝে যাবেন যে কোন পোর্শনটুকু নেওয়া উচিত। আর সবচেয়ে বড় কথা, আপনাদের একটা সিকোয়েন্স কিন্তু অলরেডি এখানে দেয়া আছে, এইটা যদি ফলো করেন তাহলে তো হয়েই গেল। যেমন প্রথমে আপনি স্টাডি ডিজাইনটা দিবেন, তাই না? তার মানে স্টাডি ডিজাইনটা প্রথম দিকেই থাকবে, এটা হচ্ছে আপনার মানে পরে যাবে না। এখন আমাকে একটু বলেন তো ভাই, এটা বিষয়টা ক্লিয়ার হয়েছে না? জি ভাই। ওকে ওকে, থ্যাংক ইউ। আর কারো কোনো প্রশ্ন আছে? না থাকলে হচ্ছে আমরা শেষ করব। আর নেক্সট ক্লাস থেকে আমরা আরো কয়েকটা সফটওয়্যার আছে, একটু ওপেন করি এখানে। আচ্ছা, এখানে এই জায়গা থেকে আমরা নেক্সট ক্লাসে কেমড্রো সফটওয়্যার এটা দেখাবো, আর এটার একটু দেখাবো আপনার কেমড্রো সফটওয়্যারের কিছু টেকনিক শেখাবো, মানে শর্ট করে, যেটা আপনাদেরকে হেল্প করবে যে কোনো ধরনের কেমিক্যাল স্ট্রাকচার জাস্ট এক ক্লিকের মাধ্যমে কীভাবে ড্র করা যায়। অনেক বড় বড় বিগ বিগ কেমিক্যাল স্ট্রাকচার জাস্ট এক ক্লিকের মধ্যে, এক সেকেন্ডও লাগবে না, এর ভিতরে আমরা ড্র করে ফেলবো। যেটা আমরা ম্যানুয়ালি ড্র করতে চাইলে প্রায় কয়েক ঘন্টা লেগে যাবে। ওকে, সো এটাকে আমরা স্মার্ট ওয়েতে জাস্ট এক ক্লিকের মাধ্যমে করার ট্রাই করব। আর দেখি ইনশাল্লাহ বায়োরেন্ডার যে সফটওয়্যার আছে, এটা আছে না, এটাও দেখানোর ট্রাই করবো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। আর এই টার্নটিন সফটওয়্যার, এটার জন্য আপনাদের আমি বেশ কিছু ভিডিও দিব। ওকে, একদম সিম্পল, এটা আসলে কিছুই না, জাস্ট আপনার ওয়ার্ড ফাইল যেটা আছে ওইটা সাবমিট করবেন, 5 মিনিট ওয়েট করবেন, রেজাল্টটা চলে আসবে। ভেরি সিম্পল। এই কুইল টার্নটিন যে সফটওয়্যার আছে এটা, সো এটা দেখানো না দেখানো সমান কথা, বাট আপনাদেরকে ভিডিও দিয়ে দিব, ওইটা দেখলে হয়ে যাবে। কারণ আমাদের বেশি সময় দিতে হবে বায়োরেন্ডার, এটা যেহেতু একটা গ্রাফিক্যাল একটা বিষয় আছে, এখানে একটু ডিজাইনিং বা একটু ক্রিয়েটিভ বিষয় কাজ করে বায়োরেন্ডারের জন্য, সো এইটাতে আমরা একটু সময় নিব। আর এখানে কেমড্রো সফটওয়্যার, এখানে যেহেতু ড্র করার কিছু বিষয় আছে, আর এখানে বেশ কিছু আপনার মানে টেকনিক আছে, খুব ছোট ছোট টেকনিক, ওগুলো যেহেতু আমরা শিখবো, দ্যাটস এগুলোতে আমরা একটু সময় দিব। আর যেগুলো একদম সিম্পল, জাস্ট ফাইল আপলোড করা, হ্যাঁ, আর রেজাল্ট দেখা, এটা সবাই পারবে। এটার জন্য আমাদের যে ব্যাকআপ ক্লাস আছে ওইটা আমি দিয়ে দিব ইনশাল্লাহ, এটা হয়ে যাবে। এরপর থেকে আমরা আমাদের যে জার্নাল সিলেকশনের প্রসেস, ইভেন যা যা আছে আর কি রিলেভেন্ট, ওগুলো হচ্ছে ইনশাল্লাহ আমরা দেখার ট্রাই করব। ওকে।
ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানে রাখি। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে কথা হবে। ওকে, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।